আসসালামু আলাইকুম। ফ্ল্যাগ অফ জাস্টিসে স্বাগতম। দর্শক, খেলা তো জমে গেছে। গতকাল কুমিল্লার এমপি হাসনাত আবদুল্লাহ সে তো খেলে দিয়েছে ক্যাপ্টেন। গতকাল সে বলা যায় যে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। আমরা আসলে সাধারণ মানুষ জানি না যে এমপিদের কাছে কি বরাদ্দ থাকে সাধারণ মানুষের জন্য। গত পরশু একটি লাইভে এসে নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ একটি বিষয় প্রকাশ করেন, সেটি হলো যে বাংলাদেশের প্রত্যেক এমপির কাছে 310 কেজির খেজুরের একটা বরাদ্দ আছে, যেটি আসলে আমরা জানতাম না। এবং তিনি এটি লাইভে এসে প্রকাশ করে দেওয়ার অর্থ হলো যে তার উদ্দেশ্যটা সৎ। সে চাচ্ছিল যে মানুষের যে অধিকার, যে বরাদ্দগুলো এমপি সাহেবের মাধ্যমে আসার কথা, পৌঁছার কথা, সেগুলো আসলে আমরা সেভাবে পাই না। এমপি সাহেবরা সেগুলো অনেক সময় মেরে দেন। তো হাসনাত আবদুল্লাহর এই উদ্দেশ্যেই সে লাইভে এসেছে এবং এসে তিনি বলছেন যে প্রত্যেক এমপির এলাকায় 310 কেজি করে খেজুর বরাদ্দ আছে, এগুলো সাধারণ মানুষের জন্য, সেগুলো যেন ঠিকঠাক এমপি সাহেবদের কাছে। শুধুই কি খেজুরের বরাদ্দ? আমি এই বিষয়টা জানতে চেয়ে আরও যে দুই একটি বিষয় জানতে পেরেছি, সেটা হলো যে প্রত্যেক বছর জীবনে আমি এটি দেখিনি যে কোথাও কোনো এমপির মাধ্যমে খেলাধুলার সামগ্রী কোনো ক্লাবে দেওয়া হয়েছে। হতে পারে দু একটি ঘটনা, কিন্তু সাধারণভাবে এগুলো চোখে পড়েনি। এবং আমাদের এলাকার সাবেক এমপি মরহুম ডক্টর ইউনূস আলী সরকার এবং তার আগের এমপি ডক্টর টি এম ফজলুর রাব্বী সাহেবের সময়ে তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি, তিনি দুই এমপির সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, তার কাছ থেকেই জানতে পারলাম যে এগুলো ঢাকাতেই এগুলোর বন্টন হয় এবং দলীয় লোকজন এগুলো নিয়ে ঢাকাতেই বিক্রি করে দেয় বিভিন্ন স্পোর্টস দোকানগুলোতে। মানে সাধারণ মানুষের কাছে এগুলো পৌঁছে না। কিন্তু হাসনাত আবদুল্লাহ যে রাজনীতি শুরু করেছে, যে স্বচ্ছতার এবং জবাবদিহিতার রাজনীতি, সেটি যদি চলমান থাকে তাহলে আশা করা যায় যে জনপ্রতিনিধিরা আগের মতো আর সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ সেগুলো মেরে খেতে পারবে না। তো এটি অবশ্যই রাজনীতিতে একটা স্বচ্ছতা আনবে বলে আমি মনে করি। এছাড়া দর্শক, আমরা নির্বাচনের পর থেকেই শুনতে পাচ্ছি বিরোধী দল অর্থাৎ জামাত এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করবে, যেটির উদ্দেশ্য হবে হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং ভালো কাজের জন্য পরামর্শ দেওয়া। তো এটি নিয়ে গতকালও জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট শিশির মনির সাহেব কথা বলেছেন যে তারা একটা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, যেটির মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এটি খুবই ভালো উদ্যোগ। তবে এই ছায়া মন্ত্রিসভার যে ধারণাটা, এটি আমাদের দেশে নতুন। এটি মূলত একটি পশ্চিমা বা ইউরোপীয় গণতান্ত্রিক যে রাজনীতি, তারই একটি কালচার বলা যায়। ইউরোপের বিশেষ করে ব্রিটেনে এর নজির আছে। তো সেই কালচার আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে এবং সেটি জামাতের হাত ধরেই আসছে। এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ বলে আমি মনে করি। তো দর্শক, সেটি তো গঠনের প্রক্রিয়ায় আছে, এখনো গঠন করা হয়নি, কিন্তু তার আগেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। খেলা মূলত শুরু হয়ে গেছে নির্বাচনের আগে থেকেই। এই খেলাটি অনানুষ্ঠানিক এবং আজকে 12ই মার্চ আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার মধ্য দিয়ে। যদিও এই খেলায় আজ কি হবে আমরা জানি না। এখানে রাষ্ট্রপতি চুপ্পু ইস্যু, গণভোটের ইস্যু, সেটিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে ডেপুটি স্পিকার প্রদানের যে একটি আহ্বান করা হয়েছিল, সেটি নিয়েও একটি জটিলতা তৈরি হয়েছে। কারণ জামাত বলছে যে যদি জুলাই সনদের সব কিছুর বাস্তবায়ন না হয় তাহলে হয়তো তারা ডেপুটি স্পিকারের পদটি গ্রহণ নাও করতে পারে। তো যাই হোক, দেখা যাক আজ সংসদ অধিবেশনের শুরুর মাধ্যমে কেমন খেলা শুরু হয় বিরোধী দল এবং সরকারের মধ্যে। সেটি নিশ্চয়ই উপভোগ্য হবে এবং জাতির জন্য ইতিবাচক হবে বলেই আমি মনে করি। তার আগে যে কথাটি বলে নিতে যাচ্ছি সেটি হলো যে ছায়া মন্ত্রিসভা গঠন এখনো হয়নি, হবে এটি মোটামুটি নিশ্চিত। তবে তার আগেই খেলা শুরু হয়ে গেছে, আমি যেটা বললাম। এবং খেলা যে কোন লেভেলে চলছে এটি আমরা আসলে বুঝতে পারছি না। আমি কেন বলছি যে খেলা শুরু হয়ে গেছে? ইতিমধ্যেই বিরোধী দলের এমপি, বিশেষ করে জামাতের এমপিরা তাদের এলাকায় বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হচ্ছেন। আমার নিজ এলাকা গাইবান্ধার জেলার 5 নম্বর যে আসনটি ফুলছড়ি শাখাটা, সেই আসনের এমপি, নবনির্বাচিত এমপি হলেন জামাত মনোনীত প্রার্থী ওয়ারেস সাহেব। তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তিনি এখনও আগের মতোই সাধারণ মানুষের মতো, একজন কৃষকের মতো
তিনি খেতে খামারে কাজ করছেন। তিনি বিলাসিতা, তিনি একটি কথা বলেছেন যে ভিডিওতে আমি দেখলাম যে আমি আসলে বিলাসিতা পছন্দ করি না, আমার যেটা কর্ম আমাকে সেটা করতে হবে, কারণ এই সংসদ সদস্য হওয়ার মাধ্যমে আসলে আমি যা পাবো বৈধভাবে সেটুকুই আমার পাওনা, এর বাইরে তো আমার পাওয়ার কিছু নেই, সুতরাং আমার কাজটা আমাকে করতে হবে। এটি একটি মেসেজ আমাদের রাজনীতিতে, আমাদের যে ঘুরে ধরা রাজনীতি, সেই রাজনীতির জন্য নিঃসন্দেহে এটি একটি মেসেজ। এছাড়াও আরও ডেভেলপ করতে হবে, প্রমোট করতে হবে এবং সেখানেই সকলকে চিকিৎসা নিতে হবে। এটিও নিশ্চয়ই সরকারি দলের এমপিদের জন্য একটি মেসেজ। এবং যেহেতু আমাদের দেশের এমপি সাহেবরা গতানুগতিকভাবে আমরা যেটা দেখে এসেছি স্বাধীনতা অর্জনের পর থেকে, আজকে প্রায় 54 বছরের কথা, তো এর মধ্যে আসলে এরকম একেবারে সাদাসিধে লেভেলের কোনো এমপি দু একজন ছিল কিনা আমার খুব ভালো জানা নেই, কিন্তু সাধারণভাবে আমরা যেটা দেখি সেটা হলো একজন এমপি মানেই একটা গাড়ি এবং তার পিছনে 4-5টা গাড়ি, 150টা মোটরসাইকেল, তিনি চলতে ফিরতে যেখানেই যাবেন একটা শোডাউন হয়। কিন্তু বিরোধী দলের এমপিরা সেই কালচারটাকে ভাঙার জন্যই তারা এই নতুন রাজনীতির মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, এটি খুবই ইতিবাচক। এছাড়াও নওগাঁ 2 আসনের জামাতের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের একটি ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে যে জনাব এনামুল হক সাহেব হঠাৎ অসুস্থ হলে তিনি তার নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং সেখানে তিনি সাধারণ রোগীদের যে খাবার সেটা তিনি খান। এই ছবিটি ভাইরাল হয়েছে এবং এর ফলে তিনি প্রশংসিত হচ্ছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে এটি আমার এলাকার সাধারণ মানুষের চিকিৎসার মূল আশ্রয় কেন্দ্র, সব মানুষ সেখান থেকেই এখানেই সাধারণত চিকিৎসা নেয়। তো আমি চাইলে হয়তো আরও উন্নত চিকিৎসার জন্য জেলা পর্যায়ে বা আরও অন্য কোথাও ঢাকায় চিকিৎসা নিতে পারতাম, কিন্তু আমার অনুভূতিটা হলো এই যে যেহেতু আমার এলাকার মানুষ সে সামর্থ্য স্বল্প, তারা এই উপজেলা কমপ্লেক্সেই স্বাস্থ্যসেবা গ্রহণ করে, সুতরাং আমিও মনে করি যে আমার জন্য এটি। এছাড়া আপনারা যদি খেয়াল করেন দেখবেন কদিন আগে গাজীপুর 4 কাপাসিয়া সংসদীয় এলাকার জামাতের এমপি জনাব সালাউদ্দিন আইয়ুবী সাহেব, তারও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে আমরা দেখি যে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ নিজের গাড়িতে একজন অসুস্থ বৃদ্ধ মানুষকে তুলে দিয়ে তিনি সাইকেলে সেই জায়গা ত্যাগ করছেন। এটি অবশ্যই একটি বিরল ঘটনা, কারণ আমাদের দেশের জনপ্রতিনিধিরা সাধারণত ক্ষমতা এবং দম্ভের উদ্দেশ্যেই নির্বাচন করেন এবং জনপ্রতিনিধি হন, এটি আমরা দেখে আসছি। সালাউদ্দিন আইয়ুবী খুবই তরুণ একজন নেতা, যিনি নতুন নির্বাচিত জামাতের সংসদ সদস্য। তার এই যে উদারতা এবং মানুষের প্রতি যে ভালোবাসার উদাহরণ তিনি সৃষ্টি করলেন, এটিও রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। দর্শক বলে রাখি যে সালাউদ্দিন আইয়ুবী নামের একজন মুসলিম শাসক এবং সেনাপতি ছিলেন, তিনি ইতিহাসে খুবই অত্যন্ত গর্বিত একজন মুসলিম শাসক হিসেবে পরিচিত। আজকের এই সালাউদ্দিন আইয়ুবী নিশ্চয়ই তার সম্বন্ধে জানেন এবং আমি জানি না তিনি তাকে অনুসরণ করেন কিনা, আমার মনে হয় যে সেরকম একটি ব্যাপার থাকতেই পারে। তা আমরা আশা করি যে এইসব তরুণ প্রজন্মের মাধ্যমে, তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর নেতৃত্ব পাবে। দর্শক, এনসিপির নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি তিনি খেলছেন সেন্ট্রালি, অর্থাৎ ঢাকায় তিনি খেলছেন। ঢাকার 8-এর যে আসনটি, সেখান থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং খুব অল্প ভোটের ব্যবধানে জনাব মির্জা আব্বাস সাহেবের কাছে তিনি হেরে যান। তিনি হেরে গেলেও তিনি বসে যাননি, তিনি দমে যাননি। তিনি তার যে খেলা সেটি শুরু করেছিলেন অনেক আগেই, নির্বাচনের অনেক আগে। সেই খেলা তিনি খেলে যাচ্ছেন এবং তিনি মাঠ ছাড়েননি, আজও তিনি খেলে যাচ্ছেন। ঢাকা আসনে এই নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে চাঁদা এবং ধান্দার বিরুদ্ধে কথা বলছেন এবং সবসময় মাঠ গরম রাখছেন, এটি নিঃসন্দেহেই পুরাতন যারা রাজনৈতিকবিদ, যারা রাজনৈতিক জমিদারিতে, তো এইসব প্রার্থী বা জনপ্রতিনিধিদের জন্য তিনি একরকম চ্যালেঞ্জ। নাসির উদ্দিন পাটোয়ারিকে আমি মনে করি যে সে এই পুরাতন বন্দোবস্তর ব্যাপারে তার যে ভূমিকা, তিনি প্রতিনিয়ত যেসব কর্মকাণ্ড করছেন সেটি অবশ্যই ইতিবাচক এবং তিনি বাংলাদেশের একজন ফাটাকেষ্ট। তার মতো ছেলেদের প্রয়োজন আছে এই রাজনীতিতে,
পুরাতন বন্দোবস্তকে ভাঙতে। যদিও তার ব্যাপারে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত সেটিকে চ্যালেঞ্জ করতে, সেটিকে মোকাবেলা করতে অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহর মতো নতুন প্রজন্মের নতুন নেতাদের প্রয়োজন অবশ্যম্ভাবী। দর্শক, বলছিলাম বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার কথা। ছায়া মন্ত্রিসভার কার্যক্রম কবে শুরু হবে আমরা জানি না, তবে তাদের যে অঘোষিত কার্যক্রম ছায়া মন্ত্রিসভার মতো করেই সেগুলি কিন্তু রাজনীতিতে, জামাতের যে ছায়া মন্ত্রিসভার কথা বলছিলাম সেটি কবে শুরু হবে আমরা জানি না, নিশ্চয়ই শীঘ্রই শুরু হবে। তবে তার আগেই জামাত এবং এনসিপি অর্থাৎ বিরোধী দল যে অঘোষিত ছায়া মন্ত্রিসভার কাজ শুরু করে দিয়েছে, সেটি অবশ্যই বিএনপিকে এবং সরকারকে ইতিমধ্যেই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার সৎসাহস নিশ্চয়ই বিএনপির আছে বলেই আমি মনে করি। বিশেষ করে জনাব তারেক রহমান, তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বলেই মনে হচ্ছে। যদিও তারেক রহমান এটি চাইলেই যে তিনি সফল হবেন এটি বলা মুশকিল, কারণ তার আশপাশে অনেক রাজনৈতিক জমিদার আছেন যারা পুরাতন বন্দোবস্তে বিশ্বাসী এবং রাজনৈতিক যে লুটতন্ত্র সেই লুটতন্ত্রের সঙ্গে তারা জড়িত। সুতরাং বিরোধী দলের যে রাজনীতি, নতুন বন্দোবস্ত যে আহ্বান, সেটিকে জনাব তারেক রহমান অবশ্যই ইতিবাচকভাবে দেখবেন বলেই আমি মনে করি। তার বিভিন্ন কর্মকাণ্ড এবং চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে তার যে হুঁশিয়ারি, তিনি যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখান থেকে আমি বিশ্বাস করি যে বিএনপি বিরোধী দলের সমালোচনাকে গ্রাহ্য করে একটি পরিশুদ্ধ রাজনীতি প্রতিষ্ঠিত করবে বলে আমি মনে করি। দর্শক, উল্লেখ করার মতো আরেকটি বিষয় বলি যে নির্বাচনের অনেক আগে থেকেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বিভিন্ন জনসমাবেশে বলে আসছিলেন যে আমাদের দলের পক্ষ থেকে একজন এমপিও নির্বাচিত হলে আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি বাড়ি এবং ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। সে সময় এই বিষয়টি খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা আশা করতেছিলাম যে বিএনপির পক্ষ থেকেও এরকম একটি ঘোষণা আসবে, কিন্তু ওই সময় আমার ব্যক্তিগত ধারণা যে বিএনপি তার ইগোর কারণে এই যে একটা ইতিবাচক নতুন ধারণা রাজনীতিতে জামাতের, সেটিকে তারা গ্রহণ করতে পারেনি এবং তাদের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা তারা দিতে পারেনি, দেয়নি। তবে চমৎকার ব্যাপার হলো, তখন তারা এই ঘোষণা দিতে না পারলেও নির্বাচিত হওয়ার পরপরেই তখন বিএনপি এই ঘোষণার সঙ্গে একমত হতে না পারলেও নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সাথে সাথেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই ঘোষণাটি দিয়েছেন যে আমাদের দলের কোনো মন্ত্রী এমপি সরকারি বাড়ি এবং ট্যাক্স মুক্ত গাড়ি ব্যবহার করবে না। এটি অবশ্যই ইতিবাচক। এছাড়াও জামাতের পক্ষ থেকে নির্বাচনের আগেই বলা হয়েছিল যে আমরা যদি নির্বাচিত হই তাহলে প্রবাসী বাংলাদেশিদের লাশ বিনা পয়সায় দেশে নিয়ে আসা হবে। এটিও একটি উল্লেখযোগ্য ঘোষণা ছিল জামাতের পক্ষ থেকে। যদিও আমরা এখন বিএনপি সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মুখে সেদিন একটি বক্তব্য দেখলাম, সেখান থেকেও এটি স্পষ্ট হয় যে এই সরকারও প্রবাসীদের কল্যাণে নানা রকম উদ্যোগ গ্রহণ করছে। অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা প্রবাসীদের লাশও ফ্রিতে দেশে আনার ব্যবস্থা করবে। তো এগুলো নিশ্চয়ই ইতিবাচক। জামাত যদি কোনো পজিটিভ রাজনীতি করে তবে সেটিকে গ্রহণ করতে আমি কোনো সমস্যা দেখি না, বরং এটি হওয়া উচিত, এটি গ্রহণ করা উচিত। এবং আমার ধারণা জনাব তারেক রহমান এই পজিটিভ রাজনীতি গ্রহণ করবেন, সেটি হোক বাধ্য হয়ে অথবা নতুন পরিস্থিতির কারণে অথবা তার নিজের বোধোদয়ের কারণে, যে কারণেই হোক নতুন রাজনীতিকে গ্রহণ করতে হবে। এবং বর্তমান যে চ্যালেঞ্জ বিরোধী দলের পক্ষ থেকে নানা রকম চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের কথাবার্তা, আচরণ এবং কর্মকাণ্ডের মাধ্যমে, সেই চ্যালেঞ্জকে বিএনপি সরকার নিশ্চয়ই মোকাবেলা করবে। মোকাবেলা করতে না পারলে তারা সময়ের
ফ্রেম থেকে হারিয়ে যাবে, সেটি নিশ্চয়ই জনাব তারেক রহমান মনে রাখবেন, তিনি বোঝেন। তো দর্শক, আমি যদিও বারবার বলতেছিলাম যে এটি বিএনপির জন্য চ্যালেঞ্জ, এটি বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ, কিন্তু সত্যিকার অর্থে এটি আসলে চ্যালেঞ্জের কিছু না। সরকার যদি পজিটিভ রাজনীতিকে পজিটিভলি দেখে, ইতিবাচক কর্মকাণ্ডগুলো, বিরোধী দলের ইতিবাচক কর্মকাণ্ড এবং বক্তৃতা বিবৃতিগুলিকে ইতিবাচক হিসেবে দেখে, তবে অবশ্যই এটি বিএনপির জন্য ভালো, সরকারের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো, এবং এটি কোনো চ্যালেঞ্জই না যদি এটিকে রিসিভ করবার মতো সাহসী উদ্যোগ এবং মানসিকতা সরকার দেখাতে পারে। তো দর্শক, দেখা যাক, আজ তো সংসদ অধিবেশন বসার কথা, সেই অধিবেশনে শুরুটা কেমন হয় সেটি আমরা দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।